আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ইভ্যালি থেকে টাকা উদ্ধারে টিপু মুনশির শঙ্কা, বাণিজ্য মন্ত্রণালয় দায় দেখছেন অর্থমন্ত্রী। ইভ্যালির যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিশ্বে লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের পরামর্শ প্রধানমন্ত্রীর। প্রতি বছর কৃষি জমি কমছে ৮০,০০০ হেক্টরের বেশি, পরিকল্পিত চাষাবাদের তাগিদ। ইভ্যালির গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে ই কমার্স নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, ই কমার্সের দায় বাণিজ্য মন্ত্রণালয় এড়াতে পারে না। দর্শক, আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি আসা মাত্রই আমরা তা প্রচার করব। চলে যাচ্ছি অন্য সংবাদে। ইভ্যালির সব স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। প্রতিষ্ঠানটির অবসায়ন চেয়ে এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। এছাড়া গ্রাহকদের টাকা ফেরত এবং সার্বিক বিষয় খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন দুই আইনজীবী। ই কমার্স ভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে হাজার হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। টাকা দেওয়ার দীর্ঘ সময় পরও পণ্য বুঝে পাননি তারা। এ বিষয়ে একাধিক মামলা হয়েছে। ইভ্যালি ও ই অরেঞ্জের শীর্ষ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছেন। ইভ্যালির দেনা ৯৫০ কোটি টাকার মতো, কিন্তু এর বিপরীতে প্রতিষ্ঠানটির পর্যাপ্ত সম্পদ নেই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এক গ্রাহক কোম্পানিটি অবসায়নের জন্য হাইকোর্টে আবেদন করেন। বুধবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ আদেশ দেয়। ওয়াইন্ডিং অ্যাপ অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়, অ্যাডমিট হয়, আর কোর্ট একটা ইন্ট্রিম অর্ডার দেয় যাতে করে ইভ্যালির কোনো প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি যেন কোনোভাবে বিক্রি অথবা ট্রান্সফার অথবা অন্য কোনোভাবে যেন ডিসপোজ অফ করে না দেওয়া যায়। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত এবং পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন দুই আইনজীবী। বিনিয়োগকৃত অর্থ কিভাবে ফেরত দেওয়া যায় সেই নির্দেশনা চেয়ে এবং একই সাথে আমাদের দেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে এনে কিভাবে পরিচালনা করা যায়, এই উদ্দেশ্যে আমরা রিট পিটিশনটি ফাইল করেছি। ই কমার্সের প্রতারণা ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নিতে পারত বলে মনে করেন রাষ্ট্রের এই কৌশলী। ওখানে একজন ডিজি ডাইরেক্টর জেনারেল আছেন, ওনার দায়িত্ব হলো বাজারে কেউ যদি কোনো কিছু বিজ্ঞাপনের মাধ্যমে এমনভাবে বিক্রির চেষ্টা করেন যাতে মানুষ প্রতারিত হতে পারেন, উনি ইনস্ট্যান্টলি এটা বন্ধ করে লিগ্যাল অ্যাকশন নিয়ে দিতে পারেন। এদিকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছেন এক গ্রাহক। এর আগে তাদের বিরুদ্ধে গুলশান ও ধানমন্ডি থানায় আরও দুটি মামলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, শুরুতে যেমনটা বলছিলাম যে ইভ্যালির গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে ই কমার্স নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, ই কমার্সের দায় বাণিজ্য মন্ত্রণালয় এড়াতে পারে না। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের কাছে গ্রাহকদের মোট পাওনা প্রায় ১,০০০ কোটি টাকা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেনার বিপরীতে প্রতিষ্ঠানটির তত সম্পদ নেই। এই অবস্থায় গ্রাহকরা কিভাবে তাদের টাকা ফেরত পাবেন এবং ই কমার্স ব্যবসার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচিবালয়ে বৈঠক করেন। এতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সদস্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে প্রায় ৩ ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। একদম কিছু নেই, জিরো, তো তাকে বের করে দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ সে তো কোনো টাকাই কিছু দিতে পারবে না। তো যেটা ঘটেছে সেটা পুরোপুরি তদন্ত করে কতটুকু কম্পেনসেট তারা করতে পারে, কতটুকু তাদের কাছে আছে সম্পদ, সেইটাকে নিয়ে এসে মানুষের দায়টা যতদূর পারা যায়। ই কমার্সের প্রতারণা বন্ধে জোরালো উদ্যোগ নেওয়ার কথা জানান বাণিজ্য সচিব। শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ই কমার্স রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে হবে। ই কমার্সের ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ আইন নাই, নীতিমালার অধীনে পরিচালিত হচ্ছে। সুতরাং একটি ডিজিটাল কমার্স আইন করতে হবে। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর দায় বাণিজ্য মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মনে করেন অর্থমন্ত্রী। ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। অবিশ্বাস্য কম মূল্যে পণ্য সরবরাহের কথা বলে ইভ্যালি, ইঅরেঞ্জ ও ধামাকা সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। বিশ্বব্যাপী বৈষম্য দূর করতে লিঙ্গ সমতার জন্য নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নেটওয়ার্ক নারী ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশের বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী লিঙ্গ সমতার জন্য নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের তাগিদ দেন। 3টি প্রস্তাবের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিশ্বব্যাপী দৃঢ় করতে কাজ করতে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও এক ব্যবসায়িক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশে আইসিটি ও হাইটেক পার্ক ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ ও অটোমোবাইল খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম ক্ষেত্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আইসিটি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়। 2025 সাল নাগাদ বাংলাদেশের আইসিটি শিল্প $5 বিলিয়ন পৌঁছাবে। 6 লক্ষাধিক ফ্রিল্যান্স আইটি প্রফেশনালের কারণে বাংলাদেশ এখন আইসিটি খাতে বিনিয়োগের জন্য আদর্শ স্থান। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় তারা শ্রমিকদের কল্যাণে আরও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। পরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবার সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় কুয়েতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি রোড ম্যাপ তৈরি করার প্রস্তাব দেন। বাংলাদেশে একটি তেল শোধনাগার করার আগ্রহের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রস্তাব গ্রহণ করেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে 1376 জন। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 28,736 জনের নমুনা পরীক্ষা করানো হয়। শনাক্তের হার শতকরা 4.79%। মোট শনাক্তের সংখ্যা 15,47,176 জন। আর নতুন 36 জন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,313 জনে। নতুন করে সুস্থ হয়েছে 1,427 রোগী। আর মোট সুস্থ হয়েছে 15,06,136 জন। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটকে বাঁচাতেই স্বাস্থ্য অধিদপ্তরের জনবল নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে, এমনটাই বলছেন চাকরি প্রত্যাশীরা। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ দিয়েছে টিআইবি।
গত বছরের 29 জুন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার সহ 2839টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর বিপরীতে লিখিত পরীক্ষার পর চূড়ান্ত ফল ঘোষণার দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেন পরীক্ষার্থীরা। এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে এই পরীক্ষা বাতিলের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে অসন্তোষ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা। আসলে এই নিয়োগ বাতিলের মাধ্যমে যারা দুর্নীতিবাজ তাদেরকে রক্ষা করা হয়েছে। মানে পরীক্ষার খাতায় তারা অনিয়ম পেয়েছে, তো তারা ইচ্ছে করলে ওই অনিয়ম খাতাগুলো বাতিল করতে পারতো। ওই বাতিল করে যারা আসল মেধাবী তাদেরকে রেজাল্টটা দিয়ে দিতে পারতো। যারা পরীক্ষার্থী তারা তো দুর্নীতি করে না, যারা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, যারা নিয়োগ পরীক্ষার সাথে জড়িত ছিল, যারা দুর্নীতি প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? জনস্বাস্থ্যবিদরা বলছেন স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা অস্বচ্ছ। জনবল নিয়োগের পরীক্ষা বাতিল তারই প্রমাণ। টেকনোলজিস্ট নিয়োগের ক্ষেত্রে হোক, নার্সের ক্ষেত্রে হোক, এবং সর্বত্রই একটি যথাযথ নিয়ম এবং দক্ষতা ডমিনেট করে এমন একটি ব্যবস্থাপনা আমাদের গড়ে তোলা দরকার। দেশের অনিয়ম সংক্রান্ত কোনো তদন্ত কমিটি গঠিত হলে তার রিপোর্ট অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে, করা বিধেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে নিয়োগ বাতিল করে দুর্নীতির বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ঘুষ গ্রহণের যে অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর ৮০,০০০ হেক্টরের বেশি কৃষি জমি হারিয়ে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য চাহিদা। তাই পরিকল্পিত চাষাবাদ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সেমিনারে এই পরামর্শ দেওয়া হয়। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি। স্বাধীনতা পরবর্তী সময়ে গত ৫০ বছরে কৃষির এই উত্তরণ এবং তা আরও এগিয়ে নিতে করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর স্বপ্ন কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর শীর্ষক এ আলোচনায় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি যোগ দেন অর্থনীতিবিদ ও কৃষিভিত্তিক বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা জানান, নগরায়ন ও শিল্পায়ন সময়ের দাবি হলেও তা বাস্তবায়নে কৃষি জমির ক্ষতি করা যাবে না। পতিত জমিকে আবাদি করে গড়ে তোলার ওপর জোর দেন তারা। নগরায়ন শিল্পায়নের যে কি প্রভাব পড়বে কৃষির উপরে, কৃষি উৎপাদন সম্পর্কের উপরে, এই ব্যাপারটা তখন অতটা ভাবা হয়নি। এগ্রি বায়োডাইভার্সিটি, যেটি আমাদের ফসলের, আমাদের মাছের, আমাদের গবাদি পশুর জিনের উৎস, দুঃখের বিষয় খুব দ্রুত তারা হারাচ্ছে। সমাজ, অর্থনীতি, পরিবেশ সম্মত হতে হবে। আর একটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, অর্থাৎ সামাজিক উন্নয়ন হতে হবে। কৃষি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, অনেক জমিতে ৩ বার ফসল ফলানো সম্ভব হয়েছে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও জোর দেয়া হচ্ছে। একটা আমূল বৈপ্লবিক পরিবর্তন আসছে। একই জায়গায় আমরা যেখানে একবার ফসল হতো, কোনো কোনো জায়গায় বছরে একবারও হতো না, সেই জায়গায় কিন্তু এখন 3 বার ফসল হচ্ছে। আমি অনুরোধ করব, প্ল্যানিং কমিশনের মাননীয় মন্ত্রী রয়েছেন, বিআইডিএসকে যদি এক্সট্রা সুযোগ সুবিধাও দিতে হয়, দেশের মেধাবী অর্থনীতিবিদদেরকে বিআইডিএসে আনতে হবে, তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। পরিকল্পনা মন্ত্রী জানান, কৃষি খাতের উন্নয়নে দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হবে। হ্যাঁ, আমাদের শিল্প অনেক এগিয়ে আসছে, কিন্তু যদি মূল কেন্দ্রে আমাদের ঘরে আমার মায়ের হাতে আজকে রাতের খাবার না থাকে, কোনো কিছু টিকবে না। সুতরাং সেদিকেও আমাদের নজর রাখার জন্য আমরা সবাই উদ্গ্রীব থাকবো। কৃষি অর্থনীতির এই রূপান্তর করতে গিয়ে পরিবেশের ভারসাম্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ।
শিগগিরই আইপিটিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে, তার আগে নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আইপিটিভির রেজিস্ট্রেশন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, 600-র মতো আবেদন পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা চাই এই মাধ্যমগুলো আরও বিকশিত হোক, এটি আমাদের উদ্দেশ্য। কিন্তু এটি বিকশিত হওয়ার পাশাপাশি এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়। সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ থেকে 24 লাখ টাকা লুটের মূল হোতা এক ওমান প্রবাসী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টিভিতে ভারতীয় সিরিয়াল দেখে তারা টাকা লুটের পরিকল্পনা করে বলে জানায় ডিএমপির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গত 12 সেপ্টেম্বর রাতে সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা রক্ষীকে অস্ত্র ঠেকিয়ে 24 লাখ টাকা লুট করা হয়। সিসিটিভির ক্যামেরায় যাতে লুটেরাদের চেহারা না দেখা যায় সেজন্য কালো রঙের স্প্রে ছিটিয়ে ক্যামেরার লেন্স ঝাপসা করে দেয়া হয়। এই টাকা লুটের মূল হোতা ওমান প্রবাসী শামীম আহমেদ সহ 3 জনকে রাজধানী ও হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিএমপির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। চক্রটির কাছ থেকে লুট হওয়া 10 লাখ টাকা, 2টি মোবাইল ফোন, ছুরি ও বুথ ভাঙায় ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলি, সিআইডি যে সিরিয়ালগুলি, সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায়। এবং সে এক সময় ছিল বাইরে থেকে তার সে টাকা পোষায় না, ওমানে শ্রমিক হিসেবে কাজ করত, যার কারণে সে মনে করেছে যে এরকম ঘটনা যদি একটা ঘটা যেতে পারে তাহলে তাকে আর 1 বছর কাজ না করলে হয়। এই ঘটনার পর সারা দেশে এটিএম বুথের নিরাপত্তা জোরদার করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। আমরা এখনো মনে করছি আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল এইটার অধীনে আসলে এই ধরনের একটা কর্মকাণ্ড হওয়ার কথা না। এটা পুলিশ বাহিনীর সদস্যরাও খুব অবাক হয়েছে, আমরাও অবাক হয়েছি। এটা আমাদের জন্য একটা আই ওপেনিং হয়েছে এবং আমরা পুলিশ বাহিনীর যে সমস্ত সাজেশনস আছে, তাদের যে দিক নির্দেশনাগুলো আছেন, ওগুলো আমরা আমলে নিয়ে আমরা পরবর্তীতে আরও কীভাবে আরও মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে জিনিসগুলোকে এনশিওর করা যায়, আমরা এই ব্যাপারগুলো আমরা দেখব। ডায়মন্ডের ভাষা ডায়মন্ড সাজিয়ে বলতে চান। এদিকে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্স ভেঙে লুট করা প্রায় 200 ভরি স্বর্ণের মধ্যে 12 ভরি উদ্ধার করেছে সিআইডি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ধানমন্ডির রাপা প্লাজার সাথে ঘটনাতে বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় নিরিবিলি পরিবেশে নতুন নতুন অতিথিতে ভরে গেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। তবে দর্শনার্থীদের অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকায় জনশূন্য চট্টগ্রাম চিড়িয়াখানার অনেক খাঁচাই এখন নতুন অতিথিতে পরিপূর্ণ। করোনায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কোলাহল মুক্ত পরিবেশে এরই মধ্যে বেড়েছে প্রাণীদের প্রজনন হার। নতুন করে জন্ম নিয়েছে বাঘ, শাবক, ময়ূর, টিয়া, ঘুঘু, শালিক সহ বেশ কিছু প্রাণী। বাঘ দম্পতি রাজপরীর ঘরে এসেছে 3টি শাবক। এছাড়া ইনকিউবেটরে ডিম রেখে ফোটানো অজগরের 28টি বাচ্চাও ধীরে ধীরে বেড়ে উঠছে। দীর্ঘদিন পর খুলে দেয় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চিড়িয়াখানা প্রাঙ্গণ। প্রতিদিনই নানা বয়সীরা ভিড় করেন নতুন নতুন প্রাণী দেখতে। তবে বেশিরভাগ দর্শনার্থী মানছেন না স্বাস্থ্যবিধি। প্রবেশ পথে প্রহরী থাকলেও নেই তেমন কড়াকড়ি। আসলে আমি মাস্ক নিয়ে আসছি, পকেটে নিয়ে রাখছি। একটু আগে খুলছিলাম, গরম লাগে এই জন্য। আচ্ছা, সমস্যা নাই, মাস্ক পরতেছি। আসলে মাস্ক যারা পরছেন না তাদেরকে বলা হচ্ছে, ওরা বলছে পকেটে আছে, আমি পরতেছি, ভিতরে যাই, এমন হয় আর কি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অনেক ক্ষেত্রে আমরা মাস্ক বিতরণ করছি। আসলে সচেতনতা আপনি যতই বলেন, কিন্তু মানুষ যদি নিজের থেকে স্বাস্থ্য সচেতন না হয়, তাকে আসলে এটা মেনটেন করা খুব টাফ। করোনা সংক্রমণ রোধে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত বার্তা কক্ষ।
ভারতে সয়াবিন মিল রপ্তানি বন্ধ না করলে দেশের হাঁস মুরগি মৎস্য গবাদি পশুর খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে, এমনটাই বলছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি এহতেশাম বিন শাহজাহান। তিনি বলেন, করোনা মহামারীর ধাক্কায় এরই মধ্যে অনেক ফিড মিল খুব নাজুক অবস্থায় রয়েছে। এই যে ধারণা দিয়েছে যে আমাদের এক্সেস সয়াবিন কেক আছে, এক্সপোর্ট করলে অসুবিধা হবে না, দিস ইজ এ রং মিস ইনফরমেশন দ্যাট ওরা কমার্স মিনিস্ট্রিকে কনভিন্স করে তারা এক্সপোর্ট করছে। সো যদি এক্সপোর্ট বন্ধ না হয় তাহলে যে অল্প পরিমাণ সয়াবিন আছে এটা শেষ হয়ে যাবে এবং এটা খামারিদেরকে ডিরেক্টলি এফেক্ট করবে, খামার ধ্বংস হয়ে যাবে। আমাদের 30 বছরের যে প্রচেষ্টা এই সেক্টর গড়ে তোলা, আমরা অলরেডি আপনার প্রোটিনের ঘাটতি থেকে উঠে আসছি, সেটা নষ্ট হয়ে যাবে। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। খেলার খবর। 13তম সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলকে সামনে রেখে 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের নতুন কোচ অস্কার ব্রুজন। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে। আর কোচ অস্কার ব্রুজন বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরই দল নিলেন কোচ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত এবারের আসরে অংশ নেবে 5টি দল। বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ ছাড়া অন্য 3 দল হলো ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতায় ভালো করার আশা বাংলাদেশ কোচের। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ইভ্যালি থেকে টাকা উদ্ধারে টিপু মুনশির শঙ্কা, বাণিজ্য মন্ত্রণালয়ের দায় দেখছেন অর্থমন্ত্রী। ইভ্যালির যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিশ্বে লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের পরামর্শ প্রধানমন্ত্রীর। প্রতি বছর কৃষি জমি কমছে 80,000 হেক্টরের বেশি, পরিকল্পিত চাষাবাদের তাগিদ। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।